হাওড়া থেকে 7টা 25-এর গোঘাট লোকাল ধরে আজকে চললাম শ্রী শ্রী রামকৃষ্ণদেব আর শ্রী শ্রী সারদা মায়ের জন্মস্থান কামারপুকুর আর জয়রামবাটি। একটা নতুন ভিডিওতে আমার চ্যানেল ওয়ার্ল্ড অফ আরপিআরে আপনাদেরকে আবার স্বাগত। আজকে একটা নতুন জার্নিতে হাওড়া থেকে 7টা 25-এর গোঘাট লোকাল ধরে এখন পৌঁছে গেছি গোঘাট। তো আজকে যাব শ্রী শ্রী সারদা মা আর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান জয়রামবাটি আর কামারপুকুর। 7টা 25-এর গোঘাট লোকাল ধরে এখন 10টা 25 পৌঁছে গেছি হচ্ছে গোঘাট। তো এখান থেকে গাড়ি ধরবো, গাড়ি ধরে সোজা যাবো হচ্ছে জয়রামবাটি। তো চলুন শুরু করা যাক। এই গোঘাট স্টেশন থেকে নিচে নেবে, সোজা সামনের দিকে এসে নিচে নেবে। এখানে আপনি যে ভ্যান রিক্সা এগুলো পেয়ে যাবেন। তো এগুলো সব জয়রামবাটি কামারপুকুর যাচ্ছে। জয়রামবাটি দুজন কত করে? কতক্ষণ লাগবে গো? 40 মিনিট। তো স্টেশন থেকে মারুতি ভ্যানগুলোতে মোটামুটি আধ ঘন্টা 25 মিনিট থেকে আধ ঘন্টা টাইম লাগবে জয়রামবাটি পৌঁছতে। তো স্টেশন থেকে গোঘাট স্টেশন থেকে বেরিয়ে প্রথমে পড়বে হচ্ছে কামারপুকুর, তারপরে জয়রামবাটি। তো যেহেতু 11:30টার সময় গেট ক্লোজ, মন্দিরের গেট ক্লোজ হয়ে যায়, তাই জন্য আগে রিকমেন্ড করা হচ্ছে যে আগে জয়রামবাটি চলে আসুন। জয়রামবাটি এসে ওখানে আপনি কুপন কেটে নিন, কুপন কেটে নিয়ে তারপরে ওখানে আপনি ঘুরে দেখুন। তারপরে আবার 3:30টার সময় দুটো জায়গারই গেট খুলবে। আপনি আবার 3:30টার মধ্যে আবার আপনি কামারপুকুর চলে আসুন। ওখানে ঘুরে দেখুন, ঘুরে 5টার সময় আপনি আবার ট্রেন ধরে ব্যাক করে যান। তো এখন আমরা চলে এসেছি জয়রামবাটি। জয়রামবাটিতে এই যে পার্কিং এরিয়া, এই যে পার্কিং। জয়রামবাটি থেকে মন্দিরের দিকে যাব, মন্দিরে গিয়ে ওখানে প্রথমে ভোগের কুপনটা কিনবো, কেটে তারপরে 4-5টা ঘুরে দেখবো। এখন আমার সামনে হচ্ছে এই যে জয়রামবাটির মেন গেট, এটা শ্রী শ্রী মাতৃ মন্দির লেখা আছে এখানে। তো টাইমিং হচ্ছে সকাল 5:30টা থেকে 11:30। মেন গেট দিয়ে ভেতরে ঢুকে আপনি বাঁদিকে গেলেই পেয়ে যাবেন হচ্ছে অফিস। সেখান থেকে আজকের প্রসাদের কুপনটা কেটে নিন আগে। সেখান থেকে বাঁদিক নিলে আপনি দেখতে পাবেন মায়ের পুরনো বাড়ি, আর সেখান থেকে ডান দিক নিলে আপনি দেখতে পাবেন নতুনভাবে তৈরি হওয়া মায়ের নতুন বাড়ি। তারপর সেখান থেকে একটু এগিয়েই বাঁদিকে পড়বে হচ্ছে বিবেকানন্দ ধাম আর সারদা ধাম, যেটা হচ্ছে এখানকার অতিথিশালা। আর এই হচ্ছে ভেতরে সারদা কুটির, যেটা মানে বুকিং করে আপনাকে আসতে হবে, কিন্তু কোনো পয়সা লাগছে না এটাতে, মানে ফ্রি অফ কস্টে আপনি থাকতে পারবেন। তো এই বুকিং অফিস থেকে হয়। প্রথমে 11:30টার মধ্যে ঢুকেই আগে ভোগের কুপনটা কেটে নিয়েছিলাম, আর এই হচ্ছে ভোগের কুপন। তারপরে যেখানে ভোগ খাওয়ানো হবে সেখানে এসে লাইনে দাঁড়িয়ে পড়েছি। ভোগ খেয়ে নিয়ে বাইরে এসে মেন গেটের পাশেই একটা সুভেনিয়ার শপ ছিল, যেখানে বালুচড়ি, স্বর্ণচড়ি, বিভিন্ন গিফট আইটেম প্লাস বিভিন্ন রকমের ধূপ পাওয়া যাচ্ছিল। আর জয়রামবাটিতে ধূপ তো বিখ্যাত, এটা আপনারা অনেকেই জানেন। জয়রামবাটি থেকে এখন আমরা দুপুরের ভোগ খেয়ে নিয়ে আমরা এখন রওনা দেবো কামারপুকুরের উদ্দেশ্যে, যেটা হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান। তো এখানে গাড়ি ধরবো, গাড়ি ধরে এখান থেকে বেশিক্ষণ লাগবে না, হয়তো 15-20 মিনিট হয়তো লাগবে। তো আরেকটা কথা বলার আছে, যারা মোটামুটি জয়রামবাটি আসবেন তারা চেষ্টা করবেন 11:30টার মধ্যে কিন্তু ঢুকতে। তার জন্য আপনাকে কিন্তু মারুতি ভ্যান ভাড়া করতে হবে, বা 50 টাকা দিয়ে মারুতি ভ্যানে আসতে হবে। কারণ টোটো করে আসলে কিন্তু অনেক টাইম লাগছে, কারণ রাস্তা কিন্তু অনেকটা। তো 11:30টার মধ্যে এসে আগে খাওয়ার কুপনটা কেটে তারপর ভেতরটা ঘুরুন, কোনো অসুবিধা নেই। আর 11:30টার সময় কিন্তু বাইরের মেন গেটটা বন্ধ করে দেয়, তো আপনি ভেতরে ঢুকতেও পারবেন না, পুরো বেকার হয়ে যাবে। আপনাকে 3:30 পর্যন্ত এখানে ওয়েট করতে হবে। তো জয়রামবাটিটা ঘুরে নিয়ে এবার কামারপুকুর চলুন। তো এখন দাঁড়িয়ে আছি জয়রামবাটিতে। জয়রামবাটি থেকে বর্ধমান 60 কিলোমিটার, কামারপুকুর 7 কিলোমিটার, কলকাতা 100 কিলোমিটার, তারকেশ্বর 50 কিলোমিটার, ডানকুনি 83 কিলোমিটার, আরামবাগ 24 কিলোমিটার। কামারপুকুর যাবে। জয়রামবাটি থেকে এখন আমি পৌঁছে গেছি কামারপুকুর। সামনেই মন্দির, তো এখন মন্দির বন্ধ আছে। তো দেখি আর কি ওখানে আছে না আছে। তাই আমার পেছনে যে ম্যাপটা দেখছেন, এইগুলো অ্যাকচুয়ালি এখানকার সাইট সিন। তো জয়রামবাটি থেকে ঘুরে এসে এখন কামারপুকুরে আসবেন। মন্দির তো 4টে আগে খুলবে না, তো আপনি এখানে অটো বা টোটো করেই সাইট সিনগুলো ঘুরে দেখতে পারেন। তো অটো মোটামুটি 100 টাকা নেয় এই ভেতরের স্পটগুলো ঘোরানোর জন্য, আর বাকি 1, 2, 3 আর 16, 17 এইগুলো হচ্ছে একটু দূরের স্পট। তো এইগুলো টোটাল কভার করতে মোটামুটি 300 থেকে 400 টাকা নেয়। তো আপনি কথা বলে নেবেন। তো আমরা এখন দেখি কোনটা করা যায়। তো এখন ম্যাপটাই দেখছি। তো এই দাদার সাথে এখন যাবো লোকালটা ঘুরে দেখতে। আজকে লোকালটা ঘুরে দেখি।
আজকে সাইট সিনের প্রথম স্পট হচ্ছে সীতানাথ পাইনের বাড়ি, যেখানে গদাইয়ের নাট্যমঞ্চ ছিল। তো এই হচ্ছে সেই জায়গা। তো এটার বিবরণ দাদার থেকেই শুনবো। আমরা এখন যেখানটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সীতানাথ পাইনের বাড়ি, আর আমরা যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ঠাকুরের শ্রী রামকৃষ্ণদেবের নাট্যমঞ্চ। তো এই সীতানাথ পাইনের বাড়িতে শিবরাত্রির সময় এখানে যাত্রা অনুষ্ঠান হতো। তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ খুব যাত্রা ভালোবাসতেন। এখানে সীতানাথ পাইনের বাড়িতে শিবরাত্রির সময় ঠাকুর শ্রী রামকৃষ্ণ যাত্রা শুনতে এসেছিলেন। যেই ছেলেটা যাত্রায় অভিনয় করবে সে অসুস্থ হয়ে যায়, তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণকে এই বাড়ির মহিলা এবং গ্রামের মহিলার বলে, গোদাই তুই তো নাচে গানে ভালো আর অভিনয় খুব ভালো করতে পারিস, তাহলে তুই শিবসাজ। তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাদের কথায় রাজি হয়ে আমরা যেই মঞ্চই দাঁড়িয়ে আছি এখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ শিবরাত্রির সময় শিবসেজে যাত্রা করেছিল। আর এখানেই হয়েছিল ঠাকুরের তৃতীয়বার ভাবসমাধি। ঠাকুরের ভাবসমাধি মোট কামারপুকুরে হয়েছিল 3 বার। প্রথমবার হয়েছিল লক্ষ্মীজলার মাঠে কালো মেঘে সাদা বক দেখে, দ্বিতীয়বার হয়েছিল আনুর বিশালক্ষী, যেই ছবিটা আপনারা দেখলেন ওইখানে হয়েছিল দ্বিতীয়বার, আর তৃতীয়বার হচ্ছে এই জায়গায়। তবে বর্তমানে এখন যেমন দেখছেন মঞ্চটা বাঁধানো আছে, এখন দেখা যাবে তিরপল বিছিয়ে কি চট বিছিয়ে হয়েছিল। তো এটাই সেই পুণ্যের স্থান যেখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ তৃতীয়বার ভাবসমাধি হয়েছিল। এই বাড়িতে এখনও শিবরাত্রির সময় এখানে টুকটাক যাত্রা অনুষ্ঠান টুকটাক অনুষ্ঠান হয়ে থাকে। এই দরজা দিয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণ প্রবেশ করতেন, ওনারা সেইভাবে রেখে দিয়েছে এটা। হ্যাঁ, আর এই জায়গাটাই ছিল সীতানাথ পাইনে বিষ্ণু মন্দির। এই জায়গাটা দাঁড়াচ্ছে করেছেন। আমরা এখন দাঁড়িয়ে আছি ঠাকুরের পাঠশালা। তো এখানে মোট 56টা খুঁটি আছে, বুঝলেন। এই 56টা খুঁটির মধ্যে দাঁড়িয়ে আছে ঠাকুরের পাঠশালা। এটা হচ্ছে আজ থেকে 250 বছর আগেকার কাঠামো। তো ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব যখন 5 বছর বয়স হলো তখন ঠাকুরের মা চন্দ্রমণি দেবী ঠাকুরকে স্নান টান করিয়ে এই পাঠশালায় পড়তে পাঠালেন। তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ পড়তে এসেছে, ঠাকুর শ্রী রামকৃষ্ণকে প্রথম দিন যোগ দেওয়া হয়েছে। তো ঠাকুর যোগ করেছে। এবারে দ্বিতীয় দিন পড়তে সে ঠাকুরকে বিয়োগ দেওয়া হয়েছে। ঠাকুর বলছে, দুঃসালা, আমি পড়াশোনায় শিখবো না, আমি তো যোগ করতে এসেছি। যোগ মানে ভক্তের সঙ্গে যোগাযোগ, বিয়োগ মানে বিচ্ছেদ, আমি করবো না বলে এখান থেকে বইপত্র গুটি নিয়ে বিষ্ণু মন্দির চলে গেলেন। ওখানে যে নারায়ণ শিলাকে পূজা, মা কালীর ছবি এইসব করতে লাগলেন। আর সব থেকে অবাক করা কাণ্ড দেখুন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ একদিন পড়াশোনা করেছিল। একদিন পড়াশোনা করে ঠাকুরের হাতে লেখাটা দেখুন, এটা ক্যামেরা বন্দি করে রাখুন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ যে কোনো কাগজে সই করেছিলেন, নাম হচ্ছে শ্রী গদাধর চট্টোপাধ্যায়, গ্রাম কামারপুকুর, বুঝলেন। আর এখানে কামারপুকুর সাইড সিনের পুরোনো দিনের সেই ছবিগুলো দেয়া আছে, মানে ভক্তদের সুবিধার্থে। আর এই কাঠামো সব তখনকার দিনে, এটা শুধু খড়ের চাল ছিল, টিন দেওয়া হয়েছে। আর পাশে যে ছোট্ট শিব মন্দিরটা দেখছেন, এটা প্রতিষ্ঠিত করেছিল এখানকার জমিদার ধর্মদাস লাহার মেয়ে প্রসন্নময়ী দেবী। বইয়েতে পড়েছেন ঠাকুরের বিয়ের সময় বলে লাহাবাবুরা গয়না ধার দিয়েছিল। তো যিনি গয়নাগুলো ধার দিয়েছিলেন উনি নিজে ওই মন্দিরটা প্রতিষ্ঠিত করে গেছেন, নাম দিয়েছে পার্বতীনাথ শিব। আমরা এখন এসেছি গদাইয়ের পাঠশালায়, যেখানে ঠাকুর গদাই এসে পড়াশোনা করতো। তো এই হচ্ছে সেই পাঠশালা। আর বাকি বিবরণ তো দাদার থেকে শুনলেনই। তো অসাধারণ একটা খুব সুন্দর জায়গা। আর এই যে তখনকার দিনে যে সাইট সিনগুলো হতো সেই ছবিগুলো পরপর দেওয়া আছে যেখানে ওপরে। এই যে এই মন্দিরটা দেখছেন, এটাও আজ থেকে 250 বছর আগেকার মন্দির এটা। তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ যা কিছু এখানে দেখবেন 10 থেকে 11 বছর বয়সে। তো এই দুর্গা প্রতিমা প্রতিষ্ঠিত করেছিলেন এখানকার জমিদার ধর্মদাস লাহা। তো এই দুর্গা প্রতিমার কাঠামো হচ্ছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এখানে খেলা করছেন, আর এইখানে দুর্গা প্রতিমা তৈরির কাজ চলছে। এবারে যেই মিস্ত্রি দুর্গা ঠাকুরের চোখ আঁকবে সে অসুস্থ হয়ে যায়, তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই কাঠামোতে এসে নিজে হাতে চোখ এঁকে দিয়েছিলেন। সেই জন্য এখানকার জমিদার ধর্মদাস লাহা বললেন, এই কাঠামো যেমন না কোনোদিন নষ্ট করা হয়, এই কাঠামোটা বিসর্জন করে তুলে আনা হয়, পরের বছর আবার এটাই বাগিয়ে ঠাকুর করা হয়, এইভাবেই হয়ে আসছে। তো ঠাকুর যাত্রা ভালোবাসতেন বলে এখানকার জমিদার ধর্মদাস লাহা 9 দিন 10 দিন যাত্রা করাতেন এই সামনের মাঠেতে। এখনও কিন্তু সেই রেয়াজ ওনার বংশধরেরা রেয়াজটা চালু রেখেছে। এখানে ঠাকুরের মানে দুর্গাপূজার সময় মানে মহালয়ের দিন থেকে মানে এখানে যাত্রা হয়, মানে যাত্রা দলেরা এখানে আসে, অটোমেটিক যোগাযোগ করে আসে, এখানে যাত্রা জ্ঞান গেয়ে তারা আবার চলে যায়। তো এখানে যাত্রা করলে নাকি তাদের ব্যবসা ভালো হয়, মাকে যাত্রা শোনালে। তো সেই সূত্রপাতেই এখানে সবাইকে সুযোগ দেওয়া হয়। দেখা গেল অনেকগুলো দল এসে গেল, কাউকে ফেরানো হয় না, 2 ঘন্টা 1 ঘন্টা করে সুযোগ দেওয়া হয়। দিনের বেলা তো যাত্রা ওই সামনে যেখানে গাড়িটা রাখা আছে ওই মাঠটাতে যাত্রা হয়। আর এই কাঠামো সেই তখন থেকে আছে, তখন এর কাঠামো। এবারে আপনি বলেন খড়টা কি করে এতদিন যাচ্ছে, এই খড়টার সঙ্গে নতুন খড় দিয়ে বেঁধে দেওয়া হয়। আচ্ছা, মানে ভেতরে সেই পুরনো অংশ রয়ে কাঠামোটা রয়ে গেছে। আচ্ছা, এই হচ্ছে এখানকার জমিদার ধর্মদাস লাহার স্ট্যাচু। তো এখন এসেছি আজকের 3 নম্বর স্পট কামারপুকুর লাহাবাবুদের বিষ্ণু মন্দির।
যেখানে 3 তলা মন্দির, নিচে আন্ডারগ্রাউন্ড 1 তলা, ওপরে 1 তলা, মাঝখানে মন্দির। বাকি বিজ্ঞাপন তো দাদা আছেই। এই মন্দিরটা দেখুন, এই মন্দিরটা হচ্ছে 3 তলা, বুঝলেন? আচ্ছা, ওপরে 1 তলা, মাঝে 1 তলা, নিচে আন্ডারগ্রাউন্ড আছে। তো এটা হচ্ছে বর্গি মারাঠা আমলের মন্দির। সে বলে না ছেলে গুমলো পাড়া জুড়লো বর্গি হলো দেশে, সেই বর্গি মারাঠা আমলের মন্দির। এই মন্দিরটি 3 তলা, উপরে 1 তলা, মাঝে 1 তলা, নিচে আন্ডারগ্রাউন্ড। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পাঠশালাতে না যেয়ে এই মন্দিরটাতে এসে নারায়ণশিলাকে পুজো করতো এবং মা কালীর ছবি আঁকতো। আর এই আন্ডারগ্রাউন্ড লাহাবাবুরা কেন বানিয়েছিল, তার কারণ হচ্ছে এখানে বর্গিদের হামলা হতো। ওনারা তো জমিদার ছিলেন, বর্গিদের ভয়ে লাহাবাবুরা সমস্ত ধন সম্পত্তি মহিলাদিকে নিয়ে আন্ডারগ্রাউন্ডে চলে যেত। মানে এই মন্দির নিচে আছে? হ্যাঁ, উপরটায় আসুন, আন্ডারগ্রাউন্ডটা দেখতে পাবেন। আর ওই যে দেখুন সিংহাসনের মধ্যে গামলার মধ্যে নারায়ণ ঠাকুরকে জলে ঝাড়া দেওয়া আছে। এখন তো বৈশাখ মাস। আচ্ছা, এটা হচ্ছে নারায়ণশিলা, যেই নারায়ণশিলাকে ঠাকুর রামকৃষ্ণ বসে পুজো করতেন। আর এখানে বসেই মা কালীর ছবি আঁকতেন। আর এই বাঁদিকে হচ্ছে আন্ডারগ্রাউন্ডের দরজা, ওই যে লেখাটা তুলুন, নিচে যাওয়ার ঘর। আচ্ছা, ওইটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডের দরজা। আবার ডান দিকে দেখুন ওপরে যাওয়ার দরজা। তো ঠাকুর আচ্ছা, শ্রী ডান রামকৃষ্ণ দিক দিয়ে ওপরে যেত আর নিচে হচ্ছে আন্ডারগ্রাউন্ড। তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ পাঠশালাতে না যেয়ে এই মন্দিরটাতে বেশিক্ষণ সময় কাটাতেন। এই মন্দিরটা হচ্ছে অষ্টাদশ শতকের মন্দির। এই মন্দিরে কোনো রড সিমেন্টের কাজ নেই, পুরো চুন সুরকির গাঁথুনি, বুঝলেন? আচ্ছা, মানে বিষ্ণুপুরের মন্দিরগুলো যেরকম হ্যাঁ। এখানে যে মূর্তিগুলো দেখছেন এইগুলো হচ্ছে লাহাবাবুদের এখানে রাস উৎসব হয়। আচ্ছা, রাসের সময় বিভিন্ন ঠাকুরের চরিত্র তুলে ধরা আছে, বুঝলেন? আচ্ছা আচ্ছা। এখানটা আসুন, এখানটার পরিচয় করে দিই। ইনি হচ্ছেন ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, ইনি হচ্ছেন ঠাকুরের মা দেবী চন্দ্রমণি, ইনি হচ্ছেন দাদা রামকুমার, ইনি হচ্ছেন বোন কাত্তায়নী, আর ইনি হচ্ছেন আমাদের এখানকার জমিদার ধর্মদাস লাহা আর ওনার বন্ধু শুকলাল গোস্বামী। তো ঠাকুর শ্রী রামকৃষ্ণর পৈতৃক বাড়ি হচ্ছে দেড়ে গ্রাম, যেটার কথা বলছিলাম। তো ওইখানকার জমিদার রামানন্দ রায় ঠাকুরের বাবাকে একটা মিথ্যে সাক্ষী দিতে বলেছিল। তো ঠাকুরের বাবা বলেছে মিথ্যে সাক্ষী আমি দেবো না, সেই জন্য গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয় ঠাকুরের বাবাকে। তো ঠাকুরের বাবা সমস্ত জমি জায়গা সব ফেলে দিয়ে সঙ্গে শুধু ওই মাথায় করে রঘুবীর মন্দিরকে নিয়ে এসেছেন, যেই রঘুবীর ঠাকুরের মন্দিরের পাশে প্রতিষ্ঠিত করা আছে, দেখতে পাবেন 4টের সময়। আচ্ছা, তো ওই রঘুবীরকে মাথায় করে নিয়ে চলে এলেন ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। এখানে আসার পর একটা মানুষ যদি একটা জায়গা থেকে যায়, কোথায় থাকবে, কি করবে, তখন আমাদের এখানকার জমিদার ধর্মদাস লাহা উনি দিলেন জায়গা, যেখানটা বাবা বসে আছেন। এবারে শুধু তো জায়গা দিলেই হবে না, ওনার ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে। তখন ওনার বন্ধু শুকলাল গোস্বামী 1 বিঘে 10 শতক জমি দিলেন, যার নাম হচ্ছে লক্ষ্মীজোলা, যেখানে হয়েছিল ঠাকুরের প্রথমবার ভাব সমাধি কালো মেঘে সাদা বক দেখে। তো ওই জমি ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে দান করেছিলেন এই শুকলাল গোস্বামী। তো সেই জমিতে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় নিজে হাতে চাষ করতো, বুঝলেন তো, মুনিশ করতে পারতো না, এতটা অবস্থা খারাপ ছিল। তো নিজে হাতে চাষ করতো, সেই জন্যে সেই রেয়াজ অনুযায়ী এখন বর্তমানে কামারপুকুর রামকৃষ্ণ মঠের মহারাজরা সোজা রথের দিনে কাদায় নেমে কয়েক গুচ্ছ ধান রোপণ করে, তারপরে মুনিশ দিয়ে করে। এখনো করে? এখনও, মানে আপনি সোজা রথের দিন এটা দেখতে পাবেন। মানে ওটা একটা দেখার এখন জিনিস হয়েছে, ইউটিউব খুললে দেখতে পাবেন যে লক্ষ্মীজোলা মাঠে ধান রোপণ, ওই সোজা রথের দিনে দেখিয়ে দিবে সঙ্গে সঙ্গে। এখানে যেই মহারাজ প্রেসিডেন্ট মহারাজ উপস্থিত থাকুক, বর্তমানে মানে যেই মহারাজ অধ্যক্ষ মহারাজ সবাই কাদায় নামবে সকালবেলা, দিয়ে কয়েক গুচ্ছ ধান রোপণ করবে, তারপরে মুনিশ দিয়ে করবে। আচ্ছা, এই সাইডে আসুন। এটা হচ্ছে ঠাকুরের জন্মস্থান ঢেঁকিশাল। এই ঢেঁকি কিন্তু আসল না, এটা দেখানোর জন্য করা আছে। আসল ঢেঁকি আপনার বেলুড় মঠ মিউজিয়ামে রাখা আছে। তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ যখন জন্মগ্রহণ করলেন, লীলা দেখুন, ঠাকুরের মা অজ্ঞান হয়ে গেছিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ গড়িয়ে গড়িয়ে ধান সিদ্ধ উনুনে ঢুকে গেছিলো। ওই ধান সিদ্ধ উনুনে কিন্তু আগুন থাকে না, ছাই ছিল। তো উনি তো শিবের অংশ, সেই জন্য ছাই মাখা অবস্থায় ওকে কে পেলেন? ঠাকুরের ভিক্ষামা ধনী কামারিনী। পরে ওনাকেই ভিক্ষামা করা হয়েছে, উনি দায় মায়ের কাজটা করেছে, ভিক্ষামায়ের কাজটা করেছে। এই যে পান্থশালায় সাধু সেবা হচ্ছে, ঠাকুরের বিবাহ হচ্ছে, লাহাবাবুদের কাছ থেকে গয়না ধার করে বলেছিলাম না, এগুলো সব রাসের সময় বিভিন্ন চরিত্র তুলে ধরা আছে। এটা হচ্ছে গোপেশ্বর শিব মন্দির। তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ এখান থেকে যখন দক্ষিণেশ্বরে ওনার দাদার সাথে পুজো করতে গেলেন মা কালী, তো ওইখানে যে মা কালীর সামনে সবসময় মা মা বলে কান্নাকাটি করছে গঙ্গার পাড়ে বসে। তো ওটা দেখে এখানে গ্রামের লোক ওটা যে দেখলো যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এভাবে আচরণ করছে, ওটা দেখে এখানে এসে রটিয়ে দিল যে ঠাকুর পাগল হয়ে গেছে। তখন ঠাকুরের মা খুব চিন্তিত হয়ে, চন্দ্রমণি দেবী খুব চিন্তিত হয়ে প্রথমে এই মন্দিরে ধরতে দিলেন। তো এই শিব আদেশ করলেন, তুমি তোমার উত্তরভাবে তুমি মুকুন্দপুরে বুড়ো শিব মন্দির যাও, সেই যেটা বললাম পাতালের শিব, এই মুকুন্দপুরে বুড়ো শিব মন্দির যাও। ওই শিব বসানো হলে প্রতিষ্ঠা করালে, ওখানে যে ঠাকুরের মা 3 দিন 3 রাত হতে দিয়ে পড়ে এলো। তখন ওইখান থেকে দৈববাণী শুনতে পেলো যে তোর ছেলে পাগল হয়নি, মা ভবতারিণীকে পাওয়ার জন্য বিভোর হয়ে আছে। আর এই মন্দিরের পেছনেই আছে গ্রাম কামারপুকুর, যেই পুকুরের নামে গ্রামের নাম। আচ্ছা, এই মন্দিরের পেছনেই? হ্যাঁ, এটা দিয়ে আসুন। এই হচ্ছে সেই কামারপুকুর, যার নামে এই পুরো কামারপুকুর গ্রাম। আচ্ছা, এই হচ্ছে
শাখারি বাড়ি যে বলছিলেন না, তিনু শাখারি বাড়ি ও গদাধর বিদ্যা মন্দির। আচ্ছা, তুলসী মন্দির বলছিলেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এইটা এখন তুলসী মন্দিরতে বাদ দিয়ে এখন বিল্ডিং করা হয়েছে, বাচ্চাদের স্কুল করা হয়েছে বুঝলেন। তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ এখানেই অবতার রূপে চিনতে পারা হয়েছিল ঠাকুর শ্রী রামকৃষ্ণকে। চিনতে পেরে কামারপুকুরের যে সাদা বোঁদে বিখ্যাত হ্যাঁ। ঠাকুর শ্রী রামকৃষ্ণকে প্রসাদ রূপে এখানেই খাইছিলেন, তারই স্মৃতির উদ্দেশ্যে একটা বাচ্চাদের স্কুল হয়েছে এখানে। আচ্ছা, তার মানে ওই তোমার আমরা আস্তে আস্তে দেখলাম ওখানে একটা মিষ্টির দোকান ছিল, ওখানে এরকম মানে ভাতের মতন এরকম মিষ্টি দোকান, ওটা কি সাদা বোঁদে? ওটাই সাদা বোঁদে, ওটাই ঠাকুরের খুব প্রিয় মিষ্টি। আচ্ছা, তো কামারপুকুরের সাদা বোঁদে বিখ্যাত, যাওয়ার সময় টেস্ট করতে হবে। হাতে অনেক সময় থাকার জন্য আমরা চললাম দূরের সাইট সিনগুলো দেখে। আমি এখন যাচ্ছি হচ্ছে দূরের সাইট সিনগুলো, যে আরও 4টে এক্সট্রা সাইট সিন আছে দূরে আছে যেগুলো, তো ওইগুলো দেখতে যাচ্ছি। তো যেতে যেতে রাস্তায় পড়লো কামারপুকুরের নতুন স্টেশন, যেটা এখনও চালু হয়নি, ইনাগরেট হয়নি, কিন্তু জাস্ট ট্রায়াল রান হয়েছে। তো এটা যদি চালু হয়ে যায় তো এটা সোজা গোঘাট থেকে কানেক্ট হয়ে যাবে। তো এটা হয়ে গেলে ডাইরেক্ট আপনারা কামারপুকুর এসে নামতে পারবেন, আর এখান থেকে তো একটুখানি স্টেশন থেকে তো একটুখানি খুবই এটা সুবিধা হয়ে যাবে তখন। আর এই হচ্ছে স্টেশন সামনে। ঠাকুরের ভাব সমাধি হয়েছিল 3 বার। তো প্রথমবার হয়েছিল লক্ষ্মী জোড়ার মাঠে কালো মেঘে সাদা বক দেখে, আর দ্বিতীয়বার হয়েছিল এই আনুর বিশাল লক্ষ্মী মন্দির, আর তৃতীয়বার হচ্ছে সীতানাথ পাইনের বাড়িতে শিবরাত্রির সময় শিব সেজে যাত্রা করে বুঝলেন। এবার এই যে দেখছেন এটা কি বলুন তো, এ বাকিটা ব্রাহ্মণ আছে, ব্রাহ্মণ মুখে বলে দিবে। ব্রাহ্মণের ছবিটাও তুলুন, এটা মানে আপনাদের কপালটা ভালো বলে একে দেখতে পাচ্ছেন এখন, বেদি সিঁদুর একটু করে পাবেন। হ্যাঁ, বাকিটা উনি বলবেন, উনি আছেন যেমন উনিই বলুন। বিশালাক্ষীর মা হচ্ছে দেবী দুর্গা, এই যে এখানে এইদিকে ঠিক আছে ঠিক আছে বলুন। মা কামাখ্যার মূর্তি। আচ্ছা, হ্যাঁ, বিশালাক্ষী হচ্ছে মায়েদের প্রতিবন্ধ। তো দেখছেন ব্রাহ্মণ নিচে বসে পুজো করছে, আর ওই যে পেছনটা দেখছেন হ্যাঁ। ওইখানটা পঞ্চমন্ডিপের যে আসন আছে, ঠাকুর শ্রী রামকৃষ্ণ ওখানে বসে পুজো করেছিলেন। বাড়ির ভগ্নবশিষ্টা দেখছেন, হ্যাঁ। এটা হচ্ছে মানিক রাজার অরিজিনাল বাড়ি ছিল। তো এখন আমি এসে গেছি ওই সাইট সিনের প্রথম স্পটে, যেটা হচ্ছে মানিক রাজার বাড়ি। তো ঠাকুর মানে গদাই এখানে এসে এখানে খেলতে আসতো, এখানে খেলতে এসে আমের আঁটি নিয়ে গিয়ে ওই যেখানে আমরা যে কামারপুকুর যে আশ্রম আছে ওখানে পুঁতেছিল। সেই আম গাছ পরে দেখবো, ওই গেট খোলার পরে গিয়ে দেখবো। তো এখান থেকে সেই আমের আঁটি নিয়ে গেছিলো আর এখানে খেলতে আসতো। তো এই বট গাছের তলায় বসে গদাই ধ্যান করতো এখানে। আর এই হচ্ছে মহাশ্মশান এখানে। এখানে এখনও পর্যন্ত এখানে টিনের চাল দেওয়া আছে, এই যে চুল্লি বসানো আছে। এই যে ঠিক উল্টো দিকেই হচ্ছে রামকৃষ্ণ মঠ যাত্রী নিবাস। এই যে, তো এটা ওই বেলুড় মঠ বা ওরম জায়গা থেকে বা অনলাইনে বুকিং হয়, অনলাইনে আপনাকে মেল করতে হবে। মেল করলে সেখানে যদি খালি থাকে আপনার কাছে রেসপন্স চলে আসবে। তো এখন আমি এসে গেছি আজকের সাইসিনের লাস্ট স্পট, যেটা হচ্ছে ঠাকুরের আদি বাড়ি। তো ঠাকুরের আদি বাড়ি, তো আদি বাড়ি পেছনে আছে, প্লাস এখানেও থাকা খাওয়ার ব্যবস্থা আছে। তো সেটা ফোনে বুকিং হয়। তো এখানে যে গহনানন্দ ধাম এই যে লেখা আছে, তো দেখাচ্ছি। এই যে গেস্ট হাউস আছে, ছাত্রছাত্রীদের কোচিং সেন্টার, যোগা সেন্টার, দাতব্য চিকিৎসালয়, কার্যালয়, শৌচাগার, ঠাকুর রামকৃষ্ণদেবের পৈতৃক ভিটা, পেছন দিকে সাধু নিবাস। তো এটা হচ্ছে সাধু নিবাস, আর এই হচ্ছে গদাইয়ের পৈতৃক বাড়ি। তো গ্রাম্য পরিবেশে কারোর যদি ইচ্ছে থাকে এখানে এসে 2 দিন কাটানোর বা 3 দিন কাটানোর বা 1 দিন কাটানোর, তারা এখানে এসে এই অফিসে এসে বুক করতে পারেন, বুক করে ওপরে থাকতে পারেন। এই যে ওপরে হচ্ছে অতিথি নিবাস। আমার নাম হচ্ছে বুদ্ধদেব দাস, আমার কর্ম হচ্ছে আমি এই টোটোই করেই ঘুরিয়ে সমস্ত কিছু ট্রাভেলিং করি। আমার নাম্বার হচ্ছে 9775 772 549 বুদ্ধদেব দাস। বুদ্ধদেব দাস। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগলো। তো এই ছিল আজকে টোটাল সাইট সিন। তো যারা কামারপুকুরে আসতে চাইবেন তারা ওই অটোর নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে নাম্বার নিয়ে আপনি ফোন করে কন্ট্যাক্ট করে নিতে পারেন। উনি গোঘাটেও যান, গোঘাট থেকে উনি কামারপুকুর বা এই আপনার জয়রামবাটিও নিয়ে আসেন। তো ফোন করে কথা বলে নেবেন, খুবই ভালোভাবে ঘোরাবে, খুবই ভালোভাবে গাইড করে দেবে, সেটা সবচেয়ে বড় কথা। তো এখানকার বিখ্যাত ওই যে সাদা বোঁদে, তো সেটা এখন একবার গিয়ে টেস্ট করি, তারপর 4টার সময় রামকৃষ্ণ মঠ খুলুক, সেখানে যাব। তো এই হচ্ছে সাদা বোঁদে, এই যে তো এখন দাঁড়িয়ে আছি কামারপুকুর মূল যে রামকৃষ্ণ মঠ তার সামনে। তো 4টের সময় গেট ওপেন হবে, তো তাই জন্য ওয়েট করছি, আর 5-10 মিনিট বাকি আছে। তো তাড়াতাড়ি করে ভেতরটা ঘুরে নিয়ে সোজা 5টা ট্রেন ধরবো। এখান থেকে ফেরার ট্রেন 5টায় আছে, তারপরে 2 ঘন্টা পর 7টার সময় হাওড়া ট্রেন আছে। তো চেষ্টা করে 5টা ট্রেনটা ধরার।
তো এই ছিল আজকে টোটাল জয়রামবাটি আর কামারপুকুর, যা যা মোটামুটি সাইট সিন আছে প্লাস যা যা আমি দেখলাম আপনাদেরকে সব আমি দেখালাম। তো এখন হচ্ছে ট্রেন ধরার পালা, গোঘাট থেকে আবার গোঘাট ফিরবো। এই অটো 30 টাকা করে নেবে শেয়ারে, আর ফুল গাড়ি বুক করলে 150 টাকা। তো এই কামারপুকুর রামকৃষ্ণ মঠের মধ্যে আপনি দেখতে পাবেন হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ভিটে, প্লাস গদাই যে মানিক রাজার আম বাগান থেকে যে আমের আঁটিটা নিয়ে এসে বসেছিল, সেই আম গাছটা এখানে খুব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করে রাখা আছে, বিশাল বড় হয়ে আছে, প্লাস তাতে আম হয়েছে এতে। তো ভেতরে ভিডিও বা ফটোগ্রাফি প্রহিবিটেড বলে আমি সেগুলো দেখাতে পারিনি, আপনারা যারা আসবেন অবশ্যই দেখে নেবেন। মানে ভেতরটা খুবই সুন্দর, কিন্তু অল্প বেশি টাইম লাগে, 5 থেকে 10 মিনিট লাগবে।